পুতিনের উপর নাখোশ ট্রাম্প, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে 50 দিনের আলটিমেটাম, ওয়াশিংটনের 100% শুল্ক আরোপের হুমকির পর চাঙ্গা মস্কোর শেয়ার বাজার। গাজায় খাবারের কথা বলে ক্ষুধার্তদের ডেকে এনে হত্যাযজ্ঞ চলছেই, আরও 78 ফিলিস্তিনের জীবন কেড়ে নিল নেতানিয়াহু বাহিনী, পাল্টা প্রতিরোধে 3 ইসরায়েলি সেনার প্রাণহানি। নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘের হুমকির কড়া জবাব ইরানের, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তেহরানের। গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস। এবং ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তলিয়ে গেল পাতাল রেল, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বন্যায় বিপর্যস্ত চীনের গুয়াংশি অঞ্চল, ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ইউক্রেন ইস্যুতে সমঝোতায় আসতে রাশিয়াকে 50 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে মস্কোর ওপর 100% সম্পূরক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই ঘোষণা পুতিন প্রশাসনকে হতাশ নয়, বরং স্বস্তিই দিয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক হুমকির পরেই চাঙ্গা মস্কোর শেয়ার বাজার। গেল কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান রাশিয়ার বিষয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দেবেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে পশ্চিমা সামরিক জোট বা ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করে এই ইস্যুতে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন পুতিনের ওপর অসন্তুষ্ট তিনি। ফোনালাপে পুতিন যুদ্ধ বন্ধের কথা বললেও বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। মস্কোকে 50 দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না আসলে দেশটির ওপর 100% সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র প্রায় $3,500 কোটি খরচ করেছে। তাই আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। এটা আমার যুদ্ধ ছিল না, এটা ছিল বাইডেনের যুদ্ধ। এটা আমার যুদ্ধ নয়। আমি বিশ্বকে এই যুদ্ধ থেকে বের করে আনতে চাই। এরপর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি এখন পুতিনকে আগের মতো বিশ্বাস করেন না। তবে রুশ প্রেসিডেন্টের প্রতি এখনও পুরোপুরি আস্থা হারাননি বলে জানান তিনি। ন্যাটো মহাসচিব রুট এক সাক্ষাৎকারে জানান ট্রাম্পের এই শুল্ক ঘোষণা অত্যন্ত সুপরিকল্পিত, কারণ এটি শুধু রাশিয়াকে নয় বরং দেশটির বাণিজ্য সহযোগী চীন, ভারত এমনকি ব্রাজিলকেও চাপ দেবে। তার মতে সেই সব দেশ এখন পুতিনকে চাপ দেবে ইউক্রেন ইস্যুতে সমঝোতার জন্য। ওভাল অফিসের কঠোর বার্তার পরও চাঙ্গা ভাব রাশিয়ার শেয়ার বাজারে। কারণ হিসেবে বিবিসিকে বিশ্লেষকরা জানান রুশ বিনিয়োগকারীরা ধারণা করেছিল ট্রাম্প আরও কঠোর কিছু ঘোষণা করবেন। রাশিয়ার বাণিজ্য সহযোগী দেশগুলোর উপর সম্পূরক শুল্ক আরোপের জন্য 50 দিনের সময় বেঁধে দেওয়া হলেও এই সময় নতুন পরিকল্পনা বা প্রস্তাবের জন্য যথেষ্ট বলে মনে করেন অনেকে। সামরিক মাঠেও উত্তেজনা কমছে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং গেল একদিনে 120টির বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। জবাবে রাশিয়ার লিপেৎস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে বরাবরই ছিল নানা সমীকরণ। ইউক্রেন যুদ্ধ ঘিরে সাম্প্রতিক টানাপোড়েনে সেই সম্পর্কের ভিত কিছুটা নড়ে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের প্রকাশ্যে সমালোচনা এক ধরনের রাজনৈতিক কৌশল। ট্রাম্প পুতিনের বন্ধুত্বের কথা কম বেশি সবারই জানা। প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা থেকেই পুতিনকে ঘিরে ট্রাম্পের ছিল বিশেষ অবস্থান, কখনো প্রশংসা, কখনো ব্যক্তিগত সৌজন্য। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে সমঝোতায় অনেকটা ব্যর্থ ট্রাম্প, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আবার সম্প্রতি প্রকাশ্যেই পুতিনের সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। একসময়ের বন্ধু কি তাহলে শত্রু হতে চলেছে? Very disappointed with the conversation I had today with President Putin. সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। কিয়েভ সম্মতি দিলেও পাল্টা শর্ত চাপান পুতিন। ভয়াবহ বিমান হামলা শুরু করে রুশ সেনারা। পুতিনের কর্মকাণ্ডে হতাশ হয়ে এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় পুতিনকে থামতে বলেন ট্রাম্প। এখন প্রকাশ্যই পুতিনের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন
মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পুতিনের প্রতি ট্রাম্পের এই অবস্থান মূলত রাজনৈতিক কৌশল। চলতি বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে হোয়াইট হাউসে জেলেনস্কিকে এক প্রকার অপমান করেন ট্রাম্প। সে সময় ইউক্রেনের প্রতি ভিন্ন সুর ছিল ট্রাম্পের, আর এখন সেই সুর দেখা যাচ্ছে রাশিয়ার প্রতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কখনোই শুধু ব্যক্তিগত সৌজন্যের ছিল না, বরং রাজনৈতিক লেনদেনের জায়গা ছিল। ইউক্রেন যুদ্ধ সেই সম্পর্কের মৌলিক কাঠামোকেই নাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে রয়েছে অস্ত্র ব্যবসার বিষয়ও। সম্প্রতি কিয়েভে সর্বাধুনিক অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক মার্কিন কর্মকর্তা ও ট্রাম্পের এক ঘনিষ্ঠ উপদেষ্টার বরাতে দ্য আটলান্টিক বলছে, পুতিন ট্রাম্পের আহ্বান বারবার উপেক্ষা করায় ট্রাম্প অপমান বোধ করছেন। বিশ্ব রাজনীতিতে দুর্বল নেতা হিসেবে প্রতীয়মান হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া পুতিনের প্রতি সহানুভূতিশীল তকমা ঘোচাতে পুরানো বন্ধুর প্রতি সুরও পাল্টাচ্ছেন ট্রাম্প। অনেকেই বলছেন কঠোর সমালোচনার মাঝেও রাশিয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপে এখনও অঙ্গীকারবদ্ধ হননি ট্রাম্প। এদিকে পর্যবেক্ষকদের মতে পুতিন ট্রাম্পের নরম মনোভাবের সুযোগ নিয়ে ইউক্রেন যুদ্ধের সুবিধা আদায় করতে চেয়েছিলেন। তবে বর্তমানে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে পুতিনের কৌশলগত হিসাবেও আসতে পারে পরিবর্তন। রাইসা জান্নাত, সময় সংবাদ। মেক্সিকো থেকে টমেটো আমদানিতে 17% অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2019 সালের চুক্তি বাতিল করে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে এই সিদ্ধান্ত হলেও মেক্সিকো বলছে এটি অন্যায্য এবং তাদের রফতানি খাতে বড় আঘাত। নতুন করে বাণিজ্য আলোচনার আশা মেক্সিকোর। 2019 সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় মেক্সিকো থেকে টমেটো আমদানিতে অ্যান্টি ডাম্পিং ডিউটি স্থগিত রেখেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি থেকে সরে এসেছে ওয়াশিংটন। দেশটির বাণিজ্য বিভাগ জানিয়েছে মেক্সিকান টমেটো আমদানিতে এখন থেকে 17.09% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মেক্সিকো মার্কিন বাজারে অন্যায্য দামে টমেটো বিক্রি করে মার্কিন কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, কৃষকদের স্বার্থে আঘাত হানে এমন অনৈতিক বাণিজ্য চর্চা আর মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র চায় প্রতিযোগিতা হোক ন্যায্যতার ভিত্তিতে। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দেন, 1 আগস্ট থেকে মেক্সিকো থেকে আমদানিকৃত সকল পণ্যে 30% শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মেক্সিকোর সঙ্গে টানা আলোচনায় কোনো বাণিজ্য চুক্তি না হয় ওয়াশিংটনের এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। মেক্সিকোর সরকার বলছে তারা স্থানীয় উৎপাদকদের নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু করবে। সেই সঙ্গে বিকল্প বাজার খোঁজার চেষ্টার কথাও জানানো হয়। তাদের দাবি, এই সিদ্ধান্ত শুধু মেক্সিকো নয়, মার্কিন বাজারের জন্য ক্ষতিকর হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে $330 কোটি টমেটো রফতানির বাজার হারানো মেক্সিকোর জন্য বড় অর্থনৈতিক ধাক্কা হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। গাজায় সরকারি খাদ্য সহায়তা কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে 78 জনের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। নিহত হয়েছেন 3 ইসরায়েলি সেনাও। এরই মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জ্বালানি না পৌঁছালে গাজায় সব মানবিক সহায়তা থেমে যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দিনের পর দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বিমান হামলায় প্রাণ গেছে অনেকের। হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত মার্কিন ইসরায়েল সমর্থিত বিতরণ কেন্দ্রের কাছেই। এদিকে গাজা শহরের অভ্যন্তরে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয়। আহত সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমে। এতে নিহত হন কয়েকজন ইসরায়েলি সেনা। এই উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল সরকারের মানবিক শহর গঠনের ঘোষণাকে কেন্দ্র করে। দক্ষিণ গাজায় নিরীহ মানুষদের জন্য বিশেষ আবাসন তৈরির এই পরিকল্পনাকে সমালোচকরা তুলনা করছেন কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে। ইসরায়েলের দুই প্রভাবশালী রাজনীতিক এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সময় হামাস মাঠ পর্যায়ে চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ। তাদের দাবি, প্রতিদিন নতুন কৌশলে ইসরায়েলি বাহিনীকে তারা চমকে দিচ্ছে এবং সে কারণেই শত্রুপক্ষ পুরোপুরি নিয়ন্ত্রণ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে আশার বাণী শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। এই যুদ্ধের মাঝেই জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় যদি নিয়মিত জ্বালানি প্রবেশ করতে না পারে তবে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার 130 দিন পর প্রথমবারের মতো সামান্য জ্বালানি প্রবেশ করলেও তা একদিনের চাহিদাও পূরণ করতে পারেনি। এ কারণে বিপর্যয়ের মুখে রয়েছে
হাসপাতাল, পানি সরবরাহ ও জরুরি ত্রাণ সহায়তা। নাদিম মারজান, সময় সংবাদ। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 89 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 200 জন। 2 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট। আর জনগণকে ধৈর্যের আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রতিরক্ষা বিভাগ। স্থানীয় সময় সোমবার রাতেও সিরিয়ার সুইদা শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে। চলমান সংঘাতে গত 2 দিনে নিহত হয়েছেন অনেকে। স্থানীয় সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংঘর্ষের পেছনে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার ভেঙে পড়াকে দায়ী করছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। প্রাথমিকভাবে সংঘাতের সূত্রপাত হয় আলমাসিয়া চেকপয়েন্টে। সেখানে এক তরুণ দ্রুজকে মারধর ও লুটপাট করে একদল সশস্ত্র বেদুইন। এর জবাবে কয়েকজন বেদুইন সদস্যকে আটক করে স্থানীয় দ্রুজ যোদ্ধারা। এরপরই ছড়িয়ে পড়ে সহিংসতা। নিরাপত্তা নিশ্চিত করতে এখনও বন্ধ রয়েছে দামেস্ক সুইদা মহাসড়ক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 পক্ষকে আলাদা করতে মোতায়েন করা হয়েছে বিশেষায়িত সামরিক ইউনিট। পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সরিয়ে নিতে চালানো হচ্ছে যৌথ নিরাপত্তা অভিযান। প্রতিরক্ষা বাহিনী বলছে, সংঘর্ষ অব্যাহত থাকলে বেসামরিক জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সুইদার গভর্নর জনগণকে সংঘাতে না জড়াতে অনুরোধ জানিয়েছেন। শান্তির আহ্বান জানিয়েছেন দ্রুজ সম্প্রদায়ের ধর্মীয় নেতারাও। এর আগে এপ্রিল-মে মাসে হওয়া সংঘর্ষের পর স্থানীয় নেতারা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছালেও তা কার্যকর হয়নি। ফলে ফের দেশটিতে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হলো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহারের হুমকির পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলছে এমন হলে উচিত জবাব দেবে তেহরান। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রেখে কঠোর আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আলোচনা চলছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট বলেন, স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের কোনো আইনি বা রাজনৈতিক ভিত্তি নেই। নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো পদক্ষেপ নিলে ইরান তার পাল্টা ব্যবস্থা নেবে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনও খোলাসা করেনি ইরান। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরান। সংশোধিত এই আইনে বলা হয়, শত্রু রাষ্ট্রের হয়ে গোয়েন্দা তৎপরতায় জড়িত থাকলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। শত্রু রাষ্ট্র নির্ধারণে ক্ষমতা থাকবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। বিদেশি নেটওয়ার্কে তথ্য পাচার বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে তথ্য পাঠানো হলে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে বলে নতুন আইনে উল্লেখ রয়েছে। শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপিলের সুযোগ থাকলেও তা অবশ্যই সর্বোচ্চ 10 দিনের মধ্যে করতে হবে। এই আইনের পাশ হওয়া নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় পাইলটের ভুলের প্রাথমিক দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তদন্তে বিমানের প্রধান চালক ক্যাপ্টেন সাবহারওয়ালের মায়ের মৃত্যুর কারণে মানসিক অবসাদের বিষয়টি আলোকপাত করা হয়। তবে এই দাবিকে অবান্তর এবং দায় চাপানোর অপচেষ্টা বলে অভিযোগ করেছেন ভারতীয় পাইলটদের কয়েকটি সংগঠন। এরই মধ্যে ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে সব বোয়িং বিমানের জ্বালানি সুইচ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গেল জুনে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং 787 মডেলের এয়ার ইন্ডিয়ার 171 ফ্লাইটটি উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান 260 জন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি স্বজনেরা। এর মধ্যে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে রহস্যময় এক তথ্য। বিমানটি যাত্রা শুরু করার মুহূর্তে বিমানের 2 ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ রান থেকে কাট অফ অবস্থায় চলে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে এবং অল্প সময়ে বিমানটি বিধ্বস্ত হয়। তবে ককপিট রেকর্ডিং অনুযায়ী 2 পাইলট একে অপরকে জিজ্ঞাসা করে কেন বন্ধ করা হলো। মূল চালক ছিলেন 15,000 ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন সুমিত সাবারওয়াল। তিনি এয়ার ইন্ডিয়ার একজন প্রশিক্ষকও ছিলেন। সহ পাইলট ক্লাইভ কুন্দর ছিলেন তুলনামূলক অনভিজ্ঞ। তদন্তে সাবারওয়ালের মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ উঠে আসে। বলা হয়, মায়ের মৃত্যুর পর ছুটি নিয়েছিলেন তিনি। তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে তিনি নিয়মমাফিক মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি।
এই তথ্য ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। এয়ার ইন্ডিয়া পাইলটদের দুই সংগঠন আইসিপিএ ও এএলপিএ এই প্রতিবেদনকে দায় চাপানোর চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনগুলো জানায় এটি একটি পক্ষপাত দুষ্ট দিকনির্দেশ। যথাযথ পাইলটদের পরামর্শ না দিয়ে তদন্ত চালানো হচ্ছে। এদিকে ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে ভারতের সিভিল এভিয়েশন অথরিটি সব বোয়িং বিমান সংস্থাকে ফুয়েল সুইচ পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে। দক্ষিণ কোরিয়া সহ আরও কিছু দেশও একই পথে হাঁটছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা মেটার। নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে AI ডেটা সেন্টার। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। নিউ ইয়র্কের পাতাল রেলে পানি ঢুকে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। চীনের গুয়াংশি জুয়াং অঞ্চলের লংলিন কাউন্টিতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এদিকে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপানের উপকূলীয় এলাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টানা ভারী বর্ষণে পাতাল রেল স্টেশন প্ল্যাটফর্মে প্রবল পানি প্রবাহ দেখা যায়। 28তম স্ট্রিট স্টেশনে ভেসে যাওয়া প্ল্যাটফর্মের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায়, বন্যার কারণে মেট্রো সার্ভিসে বিঘ্ন ঘটে। নিউ ইয়র্ক সহ ট্রাই স্টেট অঞ্চলে জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়। টেক্সাসে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত গুডলুপ রিভার অঞ্চল। এরই মধ্যে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 129 জন, নিখোঁজ 170। নতুন করে ভারী বৃষ্টি ও নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে ইনগ্রাম ফায়ার ডিপার্টমেন্ট। কর্তৃপক্ষ জানায়, নদীর পানি আবারও বিপদসীমার 5 ফুট উপরে উঠতে পারে। চীনের গুয়াংশি জুয়াং অঞ্চলের লংলিং কাউন্টিতে প্রবল বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ডংওয়াং গ্রামে পানির উচ্চতা পৌঁছেছে 15 মিটার পর্যন্ত, যা 5 তলা ভবনের সমান। উদ্ধারকারী দল নৌকা ব্যবহার করে 71টি পরিবারের 203 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। জাপানে 2016 সালের পর এই প্রথম ঘূর্ণিঝড় নারী আঘাত হেনেছে হোকাইডোতে। প্রবল বাতাস ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। ঘূর্ণিঝড়টি সাগরে প্রবেশের পর দুর্বল হলেও ঘন্টায় 105 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া ও 6 মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 10 দিনব্যাপী বার্ষিক হান কোয়াং মহড়ার অংশ হিসেবে এবার জলস্থলে হামলা প্রতিরোধের অনুশীলন চালিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি মেশিন গান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে তারা। চীনের ক্রমবর্ধমান হুমকির জেরে এবারের এই মহড়া আগের যে কোনো সময়ের চেয়ে বড় বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় সোমবার পেংহু দ্বীপপুঞ্জে জাভেলিন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মেশিনগান ও ট্যাঙ্ক থেকে সরাসরি গোলাবর্ষণ করে তাইওয়ানের সেনাবাহিনী। এদিন জল ও স্থলপথে শত্রুর হামলা মোকাবিলায় এই অনুশীলন চালায় তারা। পাশাপাশি মাতসু দ্বীপপুঞ্জের চারপাশে নৌ মহড়ায় যুক্ত ছিল স্পিডবোট, ড্রোন ও মর্টার। দক্ষিণ চীন সাগরে চীনের গ্রে জোন কৌশলের পাল্টা মহড়ায় সৈন্যরা স্পিডবোট ও উপকূল থেকে গুলি চালায়। পরে সন্ত্রাস বিরোধী ও নগর প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে তাইপে শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু দখল ও প্রতিরক্ষার মহড়ায় অংশ নেয় সেনারা। এর আগে 10 দিনব্যাপী 41তম এই মহড়ায় তাইপের পাতাল রেল নেটওয়ার্ক ব্যবহার করে চালানো হয় সেনা ও সরঞ্জাম পরিবহনের অনুশীলন। চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে উপকূলীয় প্রতিরক্ষা, দ্বীপের সুরক্ষা ও সন্ত্রাস বিরোধী অভিযানের সমন্বয়ে এবারের মহড়া আগের যে কোনো সময়ের চেয়ে বড় বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া ট্যালিসম্যান সাবরে। মহড়ায় প্রথমবারের মতো হিমার্স রকেট ছুড়েছে অস্ট্রেলিয়ান সেনারা। চীনকে লক্ষ্য না করলেও ফ্রান্স, জাপান সহ মহড়ায় অংশগ্রহণকারী 19 দেশ ইন্দো প্যাসিফিকে নিরাপত্তার বার্তা দিতে চায় বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শোয়াল ওয়াটার বেতে ভয়ঙ্কর গর্জনে মুখরিত হয় আকাশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলনে ব্যবহার করা হয় হিমার্স নামের উচ্চগতি সম্পন্ন রকেট সিস্টেম। প্রথমবারের মতো এই রকেট সিস্টেম ব্যবহার করেছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
মহড়ায় দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রযুক্তির ট্যাঙ্ক, দীর্ঘ পাল্লার কামান ব্যবস্থা ও জাপানের মধ্যম পাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। অংশ নেয় ফ্রান্স ও জাপান সহ আরও 19টি দেশ। মাঠে ছিলেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। অস্ট্রেলিয়ান এক সেনা সদস্য জানান, এটাই এখন পর্যন্ত ট্যালিসম্যান সাবরের সবচেয়ে বড় বৃহৎ পরিসরের যৌথ মহড়া। আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একযোগে হিমার্স ব্যবস্থাকে আরও কিছু উন্নতি প্রযুক্তির অস্ত্রের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা হবে। এর মূল উদ্দেশ্য একটি কৌশলগত প্রতিরোধ গড়ে তোলা, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। 4 দশক আগেও অস্ট্রেলিয়ার এই অংশ ছিল মূলত প্রশিক্ষণ অঞ্চল। এখন এই অঞ্চল জুড়ে মহড়া চালাচ্ছেন 19টি দেশের প্রায় 40,000 সেনা। অস্ট্রেলিয়া থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই মহড়া বিস্তৃত। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া মূলত চীনের প্রভাব বিস্তারের কৌশলের জবাব। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে সামরিক প্রবেশাধিকার সহ চীন যে আধিপত্য কায়েম করতে যাচ্ছে তার বিরুদ্ধে এই যৌথ অনুশীলন একটি আঞ্চলিক প্রতিরোধ করছে বলে মনে করছেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে প্যারিসে বাস্তিল ডে উদযাপন, আকাশ জুড়ে ত্রিবর্ণ পতাকার গর্ব, মনোমুগ্ধকর আতশবাজি। সুপার ইন্টেলিজেন্স তৈরিতে $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। নিজস্ব অর্থায়নে এআই ডেটা সেন্টার নির্মাণে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। শুধু প্রযুক্তি নয়, মেধাবীদের নিয়ে তৈরি করছে উচ্চ ক্ষমতা সম্পন্ন গবেষণা টিম। বিশ্লেষকরা বলছেন, এটাই হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে মেটার সবচেয়ে বড় বাজি। সোমবার মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, সুপার ইন্টেলিজেন্স তৈরির জন্য $100 মিলিয়ন বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এর আওতায় নির্মিত হবে একাধিক বৃহৎ এআই ডেটা সেন্টার, যা হবে নিজেদের অর্থায়নে। জাকারবার্গের ভাষায়, তারা এমন পরিমাণ মূলধন বিনিয়োগ করতে যাচ্ছে যা প্রযুক্তি খাতে সরকারের বাজেটকেও ছাপিয়ে যেতে পারে। মেটা বলছে, তাদের লক্ষ্য শুধুমাত্র জেনারেটিভ এআই নয়, বরং সুপার ইন্টেলিজেন্স বা এজিআই, যা মানুষের চেয়েও উন্নত বুদ্ধিমত্তার অধিকারী। এজন্য তৈরি হচ্ছে হাইপেরিয়ন প্রকল্প, যার বিদ্যুৎ চাহিদা কয়েক বছরের মধ্যে 5 গিগাওয়াট পর্যন্ত বাড়ানো হবে। পাশাপাশি প্রমিথিয়াস নামে প্রথম সুপার কম্পিউটিং ক্লাস্টার চালু হবে 2026 সালে। শুধু অবকাঠামো নয়, বিশ্বের সেরা প্রতিভাদের নিয়েই এআই খাতে আধিপত্য গড়তে চায় মেটা। এজন্য কোটি কোটি ডলারের অফারে শীর্ষ গবেষকদের দলে নিচ্ছে তারা। মেটার লক্ষ্য গবেষক প্রতি সর্বোচ্চ কম্পিউটিং সুবিধা নিশ্চিত করা, যা গবেষণার গতি ও উদ্ভাবন ক্ষমতা বাড়াবে। বিশ্লেষকরা বলছেন, এতে ছোট প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতায় টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। গুগল ডিপমাইন্ড, ওপেন এআই ও এক্সএআই এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে মেটা। বিশেষজ্ঞদের মতে, সুপার ইন্টেলিজেন্সের এই দৌড়ে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই মেটার এই বিশাল বাজি। তবে এতে গবেষণার গতি বাড়লেও নীতি নির্ধারকদের কড়া নজরদারিও বাড়তে পারে বলে মনে করছেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আবারও চীনের বাজারে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বিক্রি শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোম্পানিটির সিইও এর সাক্ষাতের কয়েকদিনের মধ্যে এ তথ্য জানালো এনভিডিয়া। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনে H20 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আবারও বিক্রি শুরুর জন্য ট্রাম্প প্রশাসনের কাছে আবেদন করা হচ্ছে। তারা জানায়, মার্কিন সরকার এনভিডিয়াকে লাইসেন্স দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে এর আগে। চলতি বছরের এপ্রিলে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ট্রাম্প প্রশাসন এই চিপ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়। এতে কোম্পানিটির আয় $15 বিলিয়ন কমতে পারে বলে জানানো হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতের বাজারে পা রাখল টেসলা। মুম্বাইয়ে চালু হলো তাদের প্রথম শোরুম। ভারতে টেসলার প্রথম গাড়ি হিসেবে মডেল ওয়াই নিয়ে এসেছে কোম্পানিটি, যার দাম পড়বে 61 থেকে 69 লাখ রুপি। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে 4000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে শুরু হওয়া টেসলার শোরুমটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল শোরুম। 5 বছরে 23 কোটি রুপির চুক্তিতে শোরুমটি ভাড়া নিয়েছে টেসলা। পাশাপাশি চালু হচ্ছে সার্ভিস সেন্টার, অফিস আর 4টি দ্রুতগতির চার্জিং স্টেশন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, টাটা আর মাহিন্দ্রার একচেটিয়া ভারতীয় বাজারে টিকবে তো টেসলার দামি বৈদ্যুতিক গাড়ি? সেই সঙ্গে বৈদ্যুতিক গাড়ির উপযোগী অবকাঠামো এখনও সীমিত দেশটিতে। তবে আশাবাদী টেসলা
মুম্বাইয়ের পর কোম্পানিটির নজর মহারাষ্ট্র, গুজরাট আর তামিলনাড়ুর দিকে। এমনকি ভারতীয় উৎপাদন কারখানাও স্থাপন করতে চাইছে টেসলা। সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর হামলায় ৩০০-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মীরা। দেশটির উত্তর কোরদোফান রাজ্যে টানা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকা বাহিনীটির নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শাগ আল নোম গ্রামে ২০০-র বেশি মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। আশপাশের অন্যান্য গ্রামে লুটপাট চালিয়ে আরও ৩৮ জনকে হত্যা করা হয়। নিখোঁজ রয়েছেন অনেকে। রোববার হিলাত হামিদ গ্রামে নতুন করে হামলা চালায় RSF। ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত হন, যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশু রয়েছে। জাতিসংঘ বলছে ওই এলাকায় সহিংসতার কারণে অন্তত ৩,৪০০ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আয়ারল্যান্ডের তোয়ামে শুরু হয়েছে গণকবর খোঁড়ার কাজ। একটি পুরনো গির্জার অর্থায়নে পরিচালিত মা ও শিশু কেন্দ্রের ওই স্থানে প্রায় ৮০০ শিশু ও নবজাতকের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই কেন্দ্রটিতে অবিবাহিত নারী ও তাদের সন্তানদের জোর করে বন্দি রাখা হয়েছিল। আয়ারল্যান্ডের তোয়ামে একটি মা ও শিশু কেন্দ্র পরিচালিত হতো ক্যাথলিক সন্ন্যাসিনী সংস্থার মাধ্যমে। ১৯২৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয় এবং ১৯৬১ সালে এটি বন্ধ হয়ে যায়। ২০ শতকের বড় একটি সময় জুড়ে সামাজিক রীতিনীতির কারণে অবিবাহিত নারীদের অনেক সময় জোর করে এমন কেন্দ্রে পাঠানো হতো। অনেক মা সন্তান জন্মের পর তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হতেন। ২০১৪ সালে এক ইতিহাসবিদ কেন্দ্রটির ইতিহাস অনুসন্ধান করে শিশুদের মৃত্যুর সনদপত্র খুঁজে পান, কিন্তু মাত্র একজনের দাফনের রেকর্ড মেলে। এরপরেই শুরু হয় ব্যাপক তদন্ত। পরে অনুসন্ধানে একটি পুরনো সুয়ারেস চেম্বারে নবজাতক ও শিশুর কঙ্কালের সন্ধান মেলে। ডিএনএ বিশ্লেষণে জানা যায় মৃতদের বয়স ছিল ৩৫ সপ্তাহ থেকে ৩ বছর পর্যন্ত। তদন্তে উঠে আসে পুরো আয়ারল্যান্ডে এমন 18টি মা ও শিশু কেন্দ্রে প্রায় ৯,০০০ শিশু মারা গেছে। এর পেছনে প্রধান কারণ ছিল চিকিৎসার অভাব, অপুষ্টি, সংক্রমণ এবং অবহেলা। অনেকেই শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় মারা যায়। তদন্তে আরও উঠে আসে এসব প্রতিষ্ঠানে শিশুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। মা ও সন্তানদের সঙ্গে অমানবিক আচরণ, মানসিক নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। তোয়ামের এই কেন্দ্র পরিচালনাকারী সন্ন্যাসিনী সংস্থা গভীর দুঃখ ও অনুশোচনা প্রকাশ করে জানিয়েছে তারা নারী ও শিশুদের মৌলিক মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সরকার জানিয়েছে ২ বছরব্যাপী এই খনন কাজে উদ্ধারকৃত মরদেহের ফরেনসিক বিশ্লেষণ করা হবে। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর যে মরদেহ শনাক্ত করা যাবে না তা যথাযথ ধর্মীয় মর্যাদা ও সম্মানের সঙ্গে দাফন করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের কাছাকাছি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ১১ জন। স্থানীয় সময় সোমবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ১৮ জন যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি ৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই স্থানীয় সরকারি কর্মকর্তা। মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ থেকে তোয়াপেজাত যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের গুণগত মান ও প্যাকেট জাতের সময় নিয়ে অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়ারা। দেশটিতে ১ মাসের বেশি পুরনো মাংস পাঠানো হচ্ছে বলে দাবি তাদের। এতে করে মার্কিন পণ্য থেকে বিমুখ হচ্ছেন ভোক্তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। কোরীয় ভাষায় গরুর মাংসকে বলা হয় সুকুগি। এটি কোরীয়দের পছন্দের তালিকার মধ্যে একটি। যদিও গরুর মাংসের দাম অনেক বেশি, কোরীয়রা সাধারণত খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেক সচেতন। এবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের গুণগত মান ও প্যাকেজ জাতের সময় নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয়রা। অভিযোগ উঠেছে ১ মাসেরও বেশি পুরনো মাংস পাঠানো হচ্ছে দেশটিতে। এতে খাবারের গুণগত মান ও স্বাদের ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংসের প্রতি অনীহা তৈরি হয়েছে স্থানীয় কোরীয়দের মধ্যে। মার্কিন গরুর মাংস প্রায় ম্যারিনেট করা খাবারের জন্য ব্যবহার করা হয়, কারণ এটি আরও সাশ্রয়ী। তবে গ্রিল কার্ড বা স্যুপ স্টকের মতো খাবারের জন্য কোরিয়ান গরুর মাংসই সবচেয়ে ভালো।
মার্কিন গরুর মাংস নিয়ে কোরীয়দের মধ্যে গুণগত মান ছাড়াও সামাজিক রাজনৈতিক নানা ইস্যুতে উদ্বেগ তৈরি করেছে। 2003 সালে যুক্তরাষ্ট্র মেড কাউ বা বিএসসি রোগ ধরা পড়ার পর আমদানি বন্ধ করে দেয় দক্ষিণ কোরিয়া, যদিও পরে সীমিত আকারে আমদানি শুরু হয়। এই রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী আতঙ্কের রেশ এখনো কাটেনি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে প্যারিসে উদযাপিত হলো বাস্তিল ডে। চ্যাম্পস এলিসের বুকে প্যারেড করেন হাজারো ফরাসি সেনা। রাতে হয় মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনী। আকাশপথে ফ্রান্সের জাতীয় পতাকার নীল সাদা লাল রং ছড়িয়ে একের পর এক উড়ে যায় রাফায়েল, আলফা জেট সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান। নিচে থরে থরে সাজানো ট্যাঙ্কের সারি, সেই সঙ্গে ফরাসি সেনাবাহিনীর পদযাত্রার ছন্দে উদযাপন করা হয় ফ্রান্সের তাৎপর্যপূর্ণ বাস্তিল ডে। এসব আয়োজনে ছিল এক নিখুঁত সামরিক বিন্যাস। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও ফরাসি প্রতিরক্ষা প্রধান থিয়েরি বারকার্ড একসঙ্গে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সামরিক জিপে দাঁড়িয়ে ঐতিহাসিক চ্যাম্পস এলিসের পুরো চত্বর ঘুরে দেখেন তারা। ফরাসি জাতীয় সঙ্গীত লা মার্সেইজ এর গর্বিত সুরে আকাশ বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে ওঠে। সামরিক শক্তি প্রদর্শনের মঞ্চে ম্যাখো নতুন সামরিক বাজেট পরিকল্পনার ঘোষণা দেন। তিনি জানান 2017 সালে 3200 কোটি ইউরোর বাজেট 2027 সালের মধ্যে পৌঁছাবে 6400 কোটি ইউরোতে। এবার বাস্তিল ডেতে প্রধান অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ পায় ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো কুচকাওয়াজের শুরুতেই অংশগ্রহণকারী সেনাদের অভিবাদন জানান। তার পাশে ছিলেন ফরাসি ফার্স্ট লেডি বিজরিত ম্যাখো। ফ্রান্সের সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি অংশ নেয় ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিরাও। কুকুর, ঘোড়া, হেলিকপ্টার, সশস্ত্র গাড়িবহর সবকিছু মিলে এটি হয়ে ওঠে এক ভিজুয়াল সামরিক মহাকাব্য। তবে এই নিখুঁত সমারোহের মধ্যেও আসে কিছু আকস্মিক মুহূর্ত। এক সেনা সদস্য কুচকাওয়াজ চলাকালে রক্তাক্ত কানে দাঁড়িয়ে থাকেন সেলুটরত অবস্থায়। একটি ঘোড়া ছিটকে পড়ে যায়, আরেকটি পড়ে যায় মাটিতে। কিন্তু প্যারেড থেমে যায়নি এক মুহূর্ত। স্থানীয়রা জানান এটাই বাস্তিল ডের শৃঙ্খলা, এটাই ফরাসি দৃঢ়তা। দিনের পর রাতেও থেমেছিল না ফ্রান্সের বাস্তিল ডে উদযাপন। হাজারো আতশবাজিতে আলোকিত হয় প্যারিসের আইফেল টাওয়ারের চারপাশ। প্রায় 1000 ড্রোন ব্যবহার করে আয়োজন করা হয় মনোমুগ্ধকর ড্রোন শো। এই শোতে তুলে ধরা হয় হাজার বছরের ফরাসি ইতিহাসের পাশাপাশি আসন্ন ভবিষ্যতের চিত্র। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পুতিনের উপর নাখোশ ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে 50 দিনের আলটিমেটাম। ওয়াশিংটনের 100% শুল্ক আরোপের হুমকির পর চাঙ্গা মস্কোর শেয়ার বাজার। গাজায় খাবারের কথা বলে ক্ষুধার্তদের ডেকে এনে হত্যাযজ্ঞ চলছেই। আরও 78 জন ফিলিস্তিনের জীবন কেড়ে নিল নেতানিয়াহু বাহিনী। পাল্টা প্রতিরোধে 3 ইসরায়েলি সেনার প্রাণহানি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।